এই যা মেসেজ আসছে এখনই কথা বলবো আমি আমার এটা দিয়ে ভিডিও কেমন আসতেছে ভিডিও একটু এদিকে আটকে ওদিকে নেই এদিকে ধরে রাখতে একটু ওদিকে দেখি একটু ওদিকে নেই দেখি কেমন আসছে এবং সেই অংশগ্রহণ করার বিএনপি যখন অংশগ্রহণ করবে সেই বিএনপি অংশগ্রহণ করে যাদের নাকি মূল দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবং এই সরকার দলীয় প্রধান সেই তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকবে না। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে যখন সরকার দলীয় সংসদ সদস্য, সরকার দলীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী নিশ্চিত হয়ে বক্তব্য দিচ্ছেন যে তারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন, অর্থাৎ মাননীয় স্পিকার তারা এটি ধরে নিয়েছে তারা ক্ষমতায় আসবেন এবং তাদের অন্তর্বর্তীকালীন সরকার অবস্থার কোনো ধরনের কাঠামো দেননি। তার মানে এটিই দাঁড়ায় তারা বিএনপির পূর্ববর্তী যে সকল দাবিগুলো ছিল সেগুলোকে মেনে নেওয়ার মাননীয় কোনো ধরনের পদ্ধতি আজকে দেখাননি এবং মাননীয় সেই পদ্ধতির পথে যাওয়ার তাদের তেমন কোনো ইচ্ছেও নেই মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার এই 6 মাসের মধ্যে মাননীয় স্পিকার যেই জিনিস গত 2 বছরের মধ্যে সম্ভব হয়নি সেই 2 বছরের মধ্যে আসলে কিভাবে সম্ভব হয় মাননীয় স্পিকার তারা প্রথম 2 বছরে এই জিনিস দেখেই জানি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে তাদেরকে আমি পড়েছি এবং মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে তাদের আসলে এই 4টি ক্ষেত্র থেকে নির্বাচন দেওয়া উচিত কি উচিত না সেই ক্ষেত্র থেকে বিতর্কটি করা দরকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে প্রকৃত গণতন্ত্র রক্ষা হয়েছে কি হয়নি মাননীয় স্পিকার সেই প্রশ্নটি তুলে এসেছে মাননীয় স্পিকার। প্রকৃত গণতন্ত্র বলতে সে তারা কি বুঝছেন সেটি আজকে স্পষ্টতা না। যদি প্রকৃত গণতন্ত্র হয় থাকে ডাইরেক্টিভ ডেমোক্রেসি মাননীয় স্পিকার পৃথিবীর কোনো দেশে আজকে ডাইরেক্টিভ ডেমোক্রেসি নেই যেটা কি সরাসরি প্রকৃত গণতন্ত্রের মাননীয় স্পিকার অর্থ ডাইরেক্টিভ ডেমোক্রেসি যে মাননীয় পৃথিবীর কোনো দেশেই নেই এবং তারা যদি চায় সকল দলের একটি সুবিধা থাকতে হবে যে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারে। আমরা তো মাননীয় স্পিকার কোনোভাবে বিএনপি মানা করছি না যে নির্বাচন পারবেন না। মাননীয় স্পিকার যখন মাননীয় বিরোধী দলীয় নেতা ব্যাখ্যা করেন তিনি আমাদের সংজ্ঞায়নের জায়গাগুলো মেনে নিয়েছেন। এখন তার উপনেতা এসে যে জায়গাটি ব্যাখ্যা করছেন সেটি হচ্ছে আজকে যখন বিরোধী দলীয় নেতা মেনে নেন যে প্রকৃত গণতন্ত্র রক্ষা করার জায়গায় আমরা নির্বাচনটি দিব এবং তিনি বিরোধিতা করলেন যে আমরা নির্বাচন দিয়ে প্রকৃত গণতন্ত্র রক্ষাটি করতে পারবো না, ঠিক সেখানে এসে মাননীয় বিরোধী দলীয় উপনেতা যে জায়গাটি ব্যাখ্যা করছেন সেটি হচ্ছে বর্তমানে পৃথিবীতে এমন কোনো দেশই নেই যে দেশে প্রকৃত গণতন্ত্র চর্চা হয়। সেই জায়গা থেকে মানুষটা তারা পরস্পর সাংঘর্ষিক অবস্থান রয়েছে। বিরোধী দলের নেতা বলেছিলেন যে আমরা নির্বাচন দিয়ে প্রকৃত গণতন্ত্র সুসংগত করতে পারবো না, আর সেই উপনেতা বলছেন যে পৃথিবীর কোথাও নেই, এর অর্থ হচ্ছে যে এরকম আমাদের সেটা না হলেও চলে আমাদের। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পৃথিবীর কোথাও নেই সেটা না হলেও আমাদের চলে আর আমরা সেটা সুসংগত করতে পারবো না। আসলে এটি সরাসরি মানে সাংঘর্ষিক অবস্থায় দাঁড়ায়নি, দুটি একই কথা নয় মোটেও, দুটি একই কথা, দুটি ভিন্নার্থক কথা, তবে দুটিরই কোনো সফল পরিণতি আপনারা কেউ দেখেননি যে কারণে সরাসরি সাংঘর্ষিক হয়নি, এখনো হয়নি। মাননীয় স্পিকার লক্ষ্য করুন দ্বিতীয় ক্ষেত্রে মাননীয় স্পিকার যদি আমরা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তার মানে হচ্ছে এই আমাদেরকে বিএনপি কে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটি সুফল একদম সমঝোতাপূর্ণ পরিবেশ প্রস্তুত ছিল। যদি মাননীয় স্পিকার আমাদের এই সংসদে কোনো ধরনের মাননীয় স্পিকার কোনো পলিসি প্রতিষ্ঠিত না হয়ে থাকে এখন পর্যন্ত আপনি প্রশ্নটি নেবেন বাংলাদেশের যদি সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিএনপির মতো একটি সংখ্যাগরিষ্ঠ দল গত নির্বাচনেও অংশগ্রহণ করে, প্রেক্ষাপটে যদি এমন তৈরি হয় যে বিএনপির শরিক দলগুলো আজকে নির্বাচনে অংশ নিল কিন্তু বিএনপি নির্বাচনে অংশ নিল, সেই নির্বাচনে কি আপনারা আজকে যেহেতু আমরা প্রকৃত গণতন্ত্রের কথা বলছি, যদি একটি সংখ্যাগরিষ্ঠ দল মানে মাননীয় স্পিকার সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন প্রত্যেকটি দলকে বোঝায়, যেহেতু মাননীয় স্পিকার সেই দল আমরা সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করে নেব, যেহেতু মাননীয় সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রশ্ন নির্বাচনে অংশগ্রহণ করছে না, সুতরাং মাননীয় স্পিকার এই প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন নয় মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার এই যে সংখ্যাগরিষ্ঠ জনগণের যে অংশ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কারণে মাননীয় স্পিকার আজকে এই প্রকৃত গণতন্ত্র মাননীয় স্পিকার এই 6 মাসের মধ্যে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যেহেতু মাননীয় স্পিকার সম্ভব নয় মাননীয় স্পিকার, সেজন্য এই বাহুল্য নির্বাচন দেওয়ার কোনো অর্থ নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে এই প্রথমটি গেল, মাননীয় স্পিকার দ্বিতীয় হচ্ছে জনমতের স্বার্থ সুসংহত করা দরকার মাননীয় স্পিকার। আজকে আমাদের দেখাতে হবে যে আজকে আমাদের বিরুদ্ধে কি কি ধরনের জনমত গড়ে উঠেছে, যেই সকল জনমতের কারণে আমরা বলছি যে আমাদের জনমতের যে স্বার্থ রয়েছে সেগুলো সুসংহত নয়। মাননীয় স্পিকার আমাদের জনমতের স্বার্থ যদি সুসংহত হয়ে থাকে মাননীয় স্পিকার, তাহলে লক্ষ্য করুন আজকে যে ধরনের নতুন নতুন সাম্প্রদায়িক দাঙ্গা মাননীয় স্পিকার তৈরি হওয়ার একটি সম্ভাবনা থাকে আমাদের নির্বাচন যখন দিবে মাননীয় স্পিকার, যখন এই নির্বাচনকালীন সময় নতুন নতুন সাম্প্রদায়িক দাঙ্গাগুলো মাননীয় স্পিকার আমরা কিভাবে করে মাননীয় স্পিকার প্রশমন করবো মাননীয় স্পিকার, সেই ধরনের প্রশমনের কোনো প্রক্রিয়া পর্যন্ত তারা দেখিয়ে দেয়নি মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার এই যে 3 মাস প্রস্তুতিমূলক সময় আসলে তারা কি করবে মাননীয় স্পিকার, এই পলিসি টিভিতে মাননীয় একটি সরকার দলের প্রধান কাজ ছিল তাদের পলিসি দেখিয়ে যাওয়া মাননীয় স্পিকার, সেটি আজকে প্রতিষ্ঠিত হয় মাননীয় স্পিকার। লক্ষ্য করুন আজকে তৃতীয় যে ক্ষেত্রে ছিল মাননীয় স্পিকার
ইশতেহার রক্ষার্থে মানুষকে তারা কিছু দূর এগিয়েছে এবং এই ক্ষেত্র থেকে মানুষকে তারা একটি নির্বাচন করার মতো পরিস্থিতিতে এগিয়েছেন। নির্বাচন করার মতো এই পরিস্থিতির জন্য মানুষকে ইশতেহারের আসলে কি সম্পর্ক আছে সেটি আসলে সংসদে সুপ্রতিষ্ঠিত হয়নি। কারণ মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে যদি ইশতেহার হয়ে থাকে মাননীয় স্পিকার আমাদের এমডিজিতে 8টি লোক তাকতি করতে হবে, আজকে যদি ইশতেহার হয়ে থাকে মাননীয় স্পিকার আমাদের ডিজিটাল বাংলাদেশ 2020 সালের মধ্যে করতে হবে মাননীয় স্পিকার। এই ধরনের ইশতেহারগুলো মাননীয় স্পিকার আসলে কত দূরে পিছিয়ে রয়েছে। শুধুমাত্র ইশতেহারের একটি অংশ যুদ্ধাপরাধীদের কিছু যুদ্ধাপরাধীদের বিচার করলাম এবং মাননীয় স্পিকার কিছু উন্নয়ন মাননীয় স্পিকার অনেকগুলো দুর্নীতি করে মাত্র শুরু করলাম মাননীয় স্পিকার, সেগুলো সেই ইশতেহার কোন অংশের মধ্যে ধন্যবাদ আপনাকে মাননীয় সংসদ সদস্য সরকার। ধন্যবাদ মাননীয় স্পিকার মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। আজকে সংসদে যে প্রস্তাবটি রাখা হয়েছে এই প্রস্তাবটি হচ্ছে এই সংসদ অচিরে জাতীয় নির্বাচন দেবে। মাননীয় স্পিকার প্রথমে উপনেতার কিছু কথা নিয়ে আলোচনা করি। মাননীয় স্পিকার তিনি আজকে বলেছেন যে আমরা আগামী 6 মাস পরে যে নির্বাচনটি দিতে চাই সেই নির্বাচনটি নাকি একটা বাহুল্য নির্বাচন হবে মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে তারা বলছেন নাকি মাননীয় স্পিকার অতিরিক্ত খরচ হবে। সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার আজকে যখন একটি বিশাল জনমত যখন আজকে চাচ্ছে যে আগামী 6 মাস পরে একটি নির্বাচন হোক এবং সেই ক্ষেত্রে এসে যখন আগামী 6 মাস পরে একটি নির্বাচন হোক এবং সেই ক্ষেত্রে সেটা কখনো মাননীয় স্পিকার বাহুল্য নির্বাচন হতে পারে না মাননীয় স্পিকার। পরবর্তীতে মাননীয় স্পিকার উপনেতা বলে গেছেন যে বর্তমানে যে অবস্থা রয়েছে তার মধ্যে সহিংসতা আরো বাড়বে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে লক্ষ্য করি যে আজকে বর্তমান প্রেক্ষাপটে যে সহিংসতা যে দলগুলো রাজনৈতিক দলগুলো থেকে আমরা যে হুমকিগুলো পাচ্ছি কিংবা যে প্রশ্নগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে যে নির্বাচন করে ওরা দিচ্ছি স্যার পয়েন্ট পরে নিচ্ছি এই নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় স্পিকার। তো সেই ক্ষেত্রে আজকে যদি এই নির্বাচন থেকে দেওয়া হয় আগামী 6 মাস পরে মাননীয় স্পিকার সেই দাঙ্গাটিকে আমরা রোধ করতে পারবো। সেই ক্ষেত্র থেকে বলছি মাননীয় স্পিকার যে এই সংসদ অচিরে জাতীয় নির্বাচন দিবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে আমার দলের প্রধানমন্ত্রী এসে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়ে গেছেন যে কিভাবে আসলে আমরা জাতীয় নির্বাচনটি চাই, কোন কোন ক্ষেত্রগুলোতে চাই এবং সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার বিরোধী দলের নেতা এসে বলে গেছেন যে 6 মাসের মধ্যে সম্ভব নয় মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার লক্ষ্য করুন যে আজকে আমরা যে কথাটি বলেছি যে সরকারি প্রকৃত গণতন্ত্র রক্ষার কথা মাননীয় স্পিকার আমরা 5 জানুয়ারি যে নির্বাচনী দিয়েছি সেটি ছিল সম্পূর্ণরূপে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করার জন্য মাননীয় স্পিকার সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করে প্রকৃত গণতন্ত্র রক্ষা করে মাননীয় স্পিকার আজকে আমরা একটি পূর্ণ জনমত গঠন করে আমরা আজকে নির্বাচন দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার বলছি যে প্রকৃত গণতন্ত্র রক্ষা করার জন্য আজকে আমরা অনচিরে নির্বাচন দিতে যাচ্ছি। হ্যাঁ বলুন। আপনারাই বলছেন বর্তমানে সরকারি দলের অবস্থা সুসংহত, তারা ইশতেহারের শর্তগুলো পূরণ করছে, আবার আপনারাই বলছেন যে বিএনপি কোনো অল্টারনেট হতে পারবে না, নির্বাচন দেওয়া উচিত। এই পরিস্থিতির মধ্যে আপনারা আবার কোনো স্ট্রাকচারও দেখাচ্ছেন না যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার কি হবে, এর মধ্যে কিভাবে একটি অর্থবহ নির্বাচন হবে একটু দেখিয়ে। মানে স্পিকার আজকে আমরা বিএনপি কে অল্টারনেট হিসেবে আনছি না, কারণ হচ্ছে মানে স্পিকার আমরা বলছি যে বিএনপি সাংগঠনিক অবস্থানে যে দুর্বলতা মানে স্পিকার যে বিএনপি সাংগঠনিক দুর্বলতার কথা মানে স্পিকার আজকে লক্ষ্য করে মানে স্পিকার বিএনপি দলের মধ্যে আছে যে অন্তর্বর্তী রয়েছে মানে স্পিকার সেই ক্ষেত্রটি থেকে মানে স্পিকার আমরা বলতে পারি যে আগামী 6 মাসের মধ্যে বিএনপি সুসংহত হওয়ার কোনো সুবিধা নেই এবং সেই ক্ষেত্রতে মানে স্পিকার সরকার একটি সুবিধা পাবে মানে স্পিকার সেই সুবিধাটির কথা আমরা মানে স্পিকার আমরা বলছি বারবার। মানে স্পিকার লক্ষ্য করুন তারা বলছে যে 6 মাসের মধ্যে তারা হচ্ছে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব নয় মানে স্পিকার। আর লক্ষ্য করে মানে স্পিকার যে কেন হবে 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব মানে স্পিকার তারা বলে গেছে যে জনমত রক্ষা করা সম্ভব নয়। লক্ষ্য করে মানে স্পিকার সময় যদি আমরা জানি মানে স্পিকার বর্তমান সময়ে বাংলাদেশের জনগণ আজকে চাচ্ছে একটি সুষ্ঠু প্রকৃতিক নির্বাচন যেখানে আছে একটি দেশের বিশাল জনগোষ্ঠী আজকে নির্বাচনে অংশ নেওয়া মানে স্পিকার। সেই ক্ষেত্রটিতে মানে স্পিকার আজকে যদি আওয়ামী লীগ আগামী 3 মাসের মধ্যে প্রস্তুতি নিয়ে বা বর্তমান সরকার আগামী 3 মাসের মধ্যে প্রস্তুতি নিয়ে 6 মাসের মধ্যে নির্বাচন নেয় মানে স্পিকার তারা আজকে জনগণের সেই জনমতের ক্ষেত্রে তারা জনমতি তারা পাবে মানে স্পিকার। কারণ হচ্ছে তারা জনগণের দাবিটিকে মেনে নিচ্ছে মানে স্পিকার। মানে স্পিকার পরবর্তীতে লক্ষ্য করুন যে ইশতেহারের অধিকাংশ ইশতেহারের কথা যেটা বলা হয় মানে স্পিকার আমরা 6 মাসের মধ্যে দেখতে পাচ্ছি যে ইশতেহারের অধিকাংশ আমাদের পূরণ হয়েছে মানে স্পিকার। আজকে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি মানে স্পিকার এবং বাকিদের বিচার রয়েছে আমি পরে নিচ্ছি। এই ক্ষেত্রে মানে স্পিকার লক্ষ্য করুন আমাদের ইশতেহারগুলো দেখা রয়েছে মানে পরবর্তীতে দেখতে পাচ্ছি আমাদের পদ্মা সেতু হচ্ছে মানে স্পিকার। আজকে আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা নিতে পারছি, গুরুত্বপূর্ণ স্টেপ নিতে পারছি। স্যার একটা
আচ্ছা না পরে লিখছি কারণ মাননীয় স্পিকার পরবর্তীতে লক্ষ্য করুন আজকে এই সামগ্রিকভাবে লক্ষ্য করুন স্পিকার আজকে তারা যেটা প্রমাণ করতে চেয়েছে মাননীয় স্পিকার যে সম্ভব নয় মাননীয় স্পিকার কিন্তু মাননীয় স্পিকার তারা সেটা প্রমাণ করতে পারেনি যে কেন সম্ভব নয় তার কতগুলো ক্ষেত্র থেকে গিয়েছে কিন্তু তারা প্রমাণ করতে পারেনি যে এই ক্ষেত্রগুলো কিভাবে 6 মাসের মধ্যে প্রভাবিত করবে এই নির্বাচন থেকে মাননীয় স্পিকার সেটা তারা ঠিকমতো দেখিয়ে দিতে পারেনি মাননীয় স্পিকার পরবর্তীতে মাননীয় স্পিকার আমরা বলে গিয়েছিলাম যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দ্রুত ও নির্বাচন কমিশন এবং বিভিন্ন জঙ্গি দলের উত্থান ঘটবে মাননীয় স্পিকার লক্ষ্য করেন যে তারাই প্রশ্ন রেখেছেন যে আজকে হচ্ছে দ্রুত নির্বাচন কমিশন আছে প্রশ্নবিদ্ধ মাননীয় স্পিকার প্রশ্নটি আমরা এখানে মাননীয় স্পিকার যে আজকে সরকার যদি কোনো ভালো কাজ করছে সেই ক্ষেত্রে মানুষের দুদককে পরিবর্তন করার চেষ্টা করছে নির্বাচন কমিশন যদি পরিবর্তন করার চেষ্টা করে মাননীয় স্পিকার সেই ক্ষেত্রে আজকে তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে মাননীয় স্পিকার পরবর্তী মাননীয় স্পিকার লক্ষ্য করেন যে আজকে যদি আমরা দেখি যে আজকে যে অবস্থানে রয়েছে মাননীয় স্পিকার যে সহিংস অবস্থানে রয়েছে সরকার দলের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে মুখোমুখি সংঘাতময় অংশটি রয়েছে সেই সংঘাতময় অংশটি আমরা দেখতে পাচ্ছি না মাননীয় স্পিকার যে সংঘাতময় অবস্থা থেকে আমরা রক্ষা করবো যে সরকার নির্বাচন দেয় তাই মাননীয় স্পিকার এই প্রস্তাবের জন্য মত সংসদ দিতে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য সরকার দল আপনাকে এই সংসদ অচিরে জাতীয় নির্বাচন দিবে গঠনমূলক সর্বশেষ বক্তা বিরোধী দল থেকে মাননীয় সংসদ সদস্য মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে সরকার দল প্রস্তাবটি উত্থাপন করার পর তাদের সরকারি দলের যে অবস্থানটি দাঁড়ায় সেটি হচ্ছে তারা 3 মাসে নিয়ে প্রস্তুতিটি গ্রহণ করবেন এবং পরের 3 মাসে একটি পরিবেশ তৈরি করবেন যার মাধ্যমে অচিরে একটি নির্বাচন এই দেশের মানুষ দেখতে পারবে কারণ হচ্ছে এই দেশের মানুষ আপাতত জনগণ এই নির্বাচনটি চাচ্ছে এটি হচ্ছে তাদের সরকারি দলের অবস্থান প্রথম প্রশ্ন মাননীয় মন্ত্রীর বক্তব্যে আসে তারা বলছে যে 3 মাস সময়টি নিচ্ছে সেটি হচ্ছে প্রস্তুতির ব্যাপারে একটি কথা এমন একটি উদাহরণ দেখিয়ে দেন বাংলাদেশে যে কারণে আমি ধরে নিব যে এই সরকার নির্বাচনের প্রস্তুতি কোনো ধরনের সিম্পটম কোনো কাজকর্ম থেকে আমি পাচ্ছি কিনা প্রথম কথা দ্বিতীয় কথা বিএনপি তার বিশেষজ্ঞরাও নাকি বলছে বিএনপি আজকে রাজনৈতিক ধারা থেকে সরে যাচ্ছে প্রশ্নটি হচ্ছে যে বিশেষজ্ঞরা এই ধরনের বহু বক্তব্য বিগত অনেক নির্বাচনের আগে দিয়েছিল কিন্তু বিএনপি ওই বিশেষজ্ঞদের আদলে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েছিল নাকি তাদের দলের চেয়ারপারসন এবং উপদেষ্টাদের যে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তে অবস্থান করে তারা আজকে বলছেন যে যুদ্ধাপরাধীদের বিচার আজকে ইশতেহারে ছিল যে কারণে হচ্ছে এই সরকার নির্বাচনের স্পিকার মাননীয় বিরোধী দলীয় সাংসদ তার বক্তব্যই শুরু করেছেন যে আমরা বলেছি জনগণ এই মুহূর্তে একটি নির্বাচন প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশা পূরণে আমরা নির্বাচন দিব স্পিকার কিন্তু স্পিকার আমাদের দলগত অবস্থান থেকে আমরা 3 জন বক্তাই দেখিয়েছি যে এই মুহূর্তে একটি নির্বাচন দেওয়ার মাধ্যমে সরকার দলের যে স্বার্থটি সুসংহত হবে এবং সেই সরকার দলের স্বার্থ সুসংহত মাননীয় সংসদ সদস্যের বক্তব্য স্পষ্ট ছিল বিশাল জনমত চাচ্ছে বাংলাদেশের মানুষ নির্বাচন চাচ্ছে তার বক্তব্যের প্রেক্ষিতেই আচ্ছা আপনাদের দলীয় অবস্থান এটি ছিল না আসলে সত্যি আমি যখন প্রথম কথা বলছিলাম তখনও আমি ভাবছিলাম যে এটা দলীয় অবস্থান ছিল না কিন্তু সংসদ এক পর্যায়ে আপনার বক্তব্য আমি লিখে রেখেছি এক পর্যায়ে আপনি যখন নির্বাচনের প্রয়োজনীয়তা বর্ণনা করতে গিয়ে বলছেন জনগণ মানে একটা লাইনের মাঝখানে আপনি ইনকমপ্লিট একটা লাইনের মাঝখানে বলে ফেলেছেন যে জনগণ আসলে নির্বাচনটি চাচ্ছে এই জায়গা থেকে প্রিভিয়াসলি নিচ্ছে ধন্যবাদ মাননীয় স্পিকার তৃতীয় কথা হচ্ছে আজকে যুদ্ধাপরাধীদের ইস্যু নিয়ে আজকে হচ্ছে ইশতেহারটি আমি আজকে বাস্তবায়ন করছি এখন মাননীয় স্পিকার এটা দুই ভাবে খণ্ডন করা যায় প্রথম কথাটি হচ্ছে আজকে যখন সাইদির রায়টি নিয়ে দেশবাসী বলে সরকার আজকে জামাতের সাথে আঘাত করছে অর্থাৎ দেশের মানুষ এই সরকারের উপর বিশ্বাসটি রাখতে পারছে না এখানে হচ্ছে সরকারের অবস্থান সরে যায় দ্বিতীয় কথা হচ্ছে আজকে যখন যুদ্ধাপরাধীদের ইস্যুতে শাহবাগের প্রেক্ষাপটে আজকে যখন আমার ছাপা চত্বরটি আজকে গড়ে ওঠে মাননীয় স্পিকার অর্থাৎ দেশের মানুষ যখন এখানে দ্বিধাবিভক্ত এই মানুষগুলো আবার কিভাবে অচিরে আরেকটি নির্বাচনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতায় আনবে এই ধরনের কোনো ব্যাখ্যা মাননীয় মন্ত্রীর বক্তব্যে ছিল না তৃতীয় কথা সংসদ এসে মাননীয় স্পিকার তিনি একটি সাংসদিক বক্তব্য দিলেন তার দলীয় অবস্থান থেকে তিনি নিয়ে আসলেন দেশের মানুষজন চাচ্ছে মাননীয় স্পিকার এখন তার কাছে একটি প্রশ্ন তুলতে দিয়েছিলাম আসলে কোনো একটি উদাহরণ দিয়ে যান যে উদাহরণের ভিত্তিতে আমি আজকে ধরে নিব যে বাংলাদেশের মানুষ চাচ্ছে অচিরে একটি নির্বাচন এই ধরনের কোনো ব্যাখ্যা তাদের অবস্থান থেকে ছিল না লক্ষ্য করুন এখন আমরা এই বিরোধিতা করছি কোন জায়গা থেকে অচিরে জাতীয় নির্বাচনটি দিবে না মাননীয় স্পিকার প্রথমেই তো দেখিয়ে যাচ্ছি যে এই সরকারের নিজের অবস্থানটি লাগু সেটি হচ্ছে তারা আজকে তারা একটু পরিচয় দিচ্ছি তার আগে মাননীয় স্পিকার তারা আজকে বলেছিলেন যে 4টি ক্ষেত্র নিয়ে আলোচনা করবেন একটি হচ্ছে প্রকৃত গণতন্ত্র রক্ষা মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন মাননীয় মন্ত্রী নাকি প্রকৃত গণতন্ত্রের একটি ব্যাখ্যা নিয়ে এসে দিয়ে যাবেন কিন্তু দুঃখের বিষয় এই সংসদ প্রকৃত গণতন্ত্রের কোনো ব্যাখ্যা আদৌ সরকারের কাছ থেকে পায়নি দ্বিতীয় কথা হচ্ছে মাননীয় স্পিকার তারা আজকে বলছেন যে ইশতেহারে বাস্তবায়ন করছে এখন ঘরে ঘরে যে চাকরি বিষয় বা প্রত্যাশিত বা বিভিন্ন ইস্যুগুলো যখন আজকে ইশতেহারে থাকছে না তাহলে সরকারকে
কেন মাননীয় স্পিকার খালকে আজকে কুইটি নিয়ে আসবে মাননীয় স্পিকার এই বিষয়ে একটা আমাদের কাছে ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে মাননীয় স্পিকার তারা আজকে বলছেন যে বিএনপি আজকে অল্টারনেটিভ না, যার কারণে আওয়ামী লীগ আজকে চাটুকারিতা করে আজকে হচ্ছে নির্বাচন দিতে পারে। এখন কথা হচ্ছে মাননীয় স্পিকার যদি প্রথম কথা যদি নির্বাচন দিতে তাহলে বিএনপি আজকে কেন নির্বাচন দিতে আসবে বা জামাত ইসলাম কেন নির্বাচনে আসবে, কোনো ব্যাখ্যা তার কাছে ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে মাননীয় স্পিকার যদি আজকে নির্বাচনটি আওয়ামী লীগ আবার 5 জানুয়ারির মতো নির্বাচনটি দেয় তাহলে এটিকে কেন্দ্র করে যে সহিংসতার সৃষ্টি হবে, এই সহিংসতার মধ্যে তারা আজকে কি মাননীয় স্পিকার চাটুকারিতা এবং দলগঠন অবস্থান সুসংগঠিত নয়, দুটি শব্দের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। মাননীয় স্পিকার একটির মধ্যে আঘাতের গন্ধ পাওয়া যায় আর একটির মধ্যে মাননীয় স্পিকার সাংগঠনিক দুর্বলতার গন্ধ পাওয়া যায়। দুটি শব্দকে এক করে ফেলেছেন। তো বিএনপি আজকে চাটুকারিতা করে নির্বাচনে আসবে না এই কথাটি তিনি বলেছেন, কিন্তু আমরা বলেছি বিএনপির আজকে দলগত অবস্থান সুসংগঠিত নয় বলে মাননীয় স্পিকার তারা নির্বাচনে আসবে না। আর তিনি বলছেন হচ্ছে বিএনপি আওয়ামী লীগ মানে বর্তমান যে ক্ষমতায় আছে তারা চাটুকারিতা করে বিএনপিকে মানে বিএনপি নির্বাচনে আসবে না। মাননীয় স্পিকার এই জায়গায় তিনি বলছেন। মাননীয় স্পিকার অর্থাৎ এটি হচ্ছে বিএনপির অল্টারনেটিভের যে তারা যে কথাটি বললেন, অর্থাৎ এই যে সহিংসতাটির সৃষ্টি হওয়ার সম্ভাবনাটি থাকে, এই সহিংসতা প্রতিরোধে সরকার কি ব্যবস্থাটি নিবে মাননীয় স্পিকার এই ধরনের কোনো ব্যাখ্যা ছিল না। মাননীয় স্পিকার আসলে সরি বিএনপির অবস্থান থেকে ব্যাখ্যা করি। বিএনপির প্রথম কথা ছিল তারা তত্ত্বাবধায়কের আন্ডারে আজকে নির্বাচনে যাবে। এখন তারা আজকে তত্ত্বাবধায়কের আসলে অর্থাৎ দলের প্রধানটি কি হবে বা অন্তর্বর্তীকালীন সরকারের যদি বলে এটার প্রধান কে হবেন এই ধরনের কোনো ব্যাখ্যা তাদের কাছ থেকে নেই। দ্বিতীয় কথা হচ্ছে কাকে আজকে এই আসলে বসাবেন এই ধরনের কোনো ব্যাখ্যা তাদের কাছ থেকে আসে না মাননীয় স্পিকার। ছাত্রের আগে আপনার পয়েন্টটি মাননীয় মন্ত্রী লক্ষ্য করুন, আপনি আজকে বলছেন যে নির্বাচনটি আমরা অচিরেই দেব, তার অর্থ কি এই আমরা যে নির্বাচন দেওয়ার প্রয়োজনীয়তাগুলো দেখিয়েছি সেই প্রয়োজনীয়তাগুলো আপনারা উপলব্ধি করছেন না? মাননীয় স্পিকার তার আগে হচ্ছে মাননীয় স্পিকার এই যে নির্বাচনটি দিব না যে দুইটি মানদণ্ডের ভিত্তিতে আজকে বিচার করছেন বিএনপি বা আওয়ামী লীগ কেউই আজকে এই নির্বাচনটিতে যাওয়ার অবস্থানটিতে নেই। সেই জায়গা থেকে আমরা হচ্ছে অর্ডার মাননীয় স্পিকার নির্বাচনটি হবে না তার সুস্পষ্ট দুটি কারণ বিরোধী দলীয় যেটা বলেছেন, এক এই সময়ের মধ্যে আমরা নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবো না, দুই লক্ষ্য অর্জিত হবে না। কিন্তু সেই নির্বাচন না দেওয়ার পেছনে আওয়ামী লীগ কিংবা বিএনপি দুই দলেরই সাংগঠনিক অবস্থান দুর্বল, নির্বাচন দিব না। মাননীয় স্পিকার এই যে দুইটি আমরা যে দুইটি কারণ উল্লেখ করেছিলাম এই কারণ থেকে আওয়ামী লীগ বা বিএনপির যে অবস্থানগত যে তাদের যে উদ্দেশ্য মানে নির্বাচনের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য এই জায়গা থেকে ব্যাখ্যা দিচ্ছিলাম। আমি আমার বক্তব্য শেষ করার আগে অর্ডারটি তুলে বসি। আপনার ব্যাখ্যাটি কি তাহলে? ব্যাখ্যা দিচ্ছি বক্তব্যের মধ্যে না, আপনি আপনার ব্যাখ্যা দিলেন, আমি আপনার ব্যাখ্যাটা কিন্তু বলে দিচ্ছি। আমরা যে বলেছি সেটা মানে লক্ষ্য অর্জনের যে মানে নির্বাচনের যে লক্ষ্য অর্জন অর্থাৎ দুই দলেরই উদ্দেশ্য হচ্ছে যে ক্ষমতায় আসা, কিন্তু কথা হচ্ছে এখানে বিএনপির কিছু উদ্দেশ্য আছে যেমন তারা হচ্ছে তত্ত্বাবধায়কের প্রধান কে হবেন বা নির্বাচন কমিশনের ভূমিকাটা কি হবে, অর্থাৎ এই অবস্থান থেকে বিএনপি তাদের অবস্থানগত দুর্বল আর আওয়ামী লীগের অবস্থানটি হচ্ছে তাদের যে ইশতেহারে বাস্তবায়ন সহ তাদের দলের বিভিন্ন সাংগঠনিক দুর্বলতা আছে যে কারণে তারা আসবে না। অর্থাৎ এই জায়গা থেকে বলেছি যে দুইটা দলই তাদের মূল উদ্দেশ্য থেকে সরে আছে যার কারণে আমি আসলে বলছি হচ্ছে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব না একটা প্রেক্ষাপট, আর একটা প্রেক্ষাপট হচ্ছে সহিংসতা বাড়বে, খরচ হবে আর জঙ্গির উত্থান হবে। এই দুটি প্রেক্ষাপটের 4টি বিষয়ের সাথে আপনার বক্তব্যের সংগতি নেই, ব্যাখ্যা সংগতি নেই। অর্ডারটি নিচ্ছে কথা বলেন এখানে যে নির্বাচন কমিশনের যে ভূমিকাটা কি হবে আজকে যে বিএনপি বলছে যে নির্বাচন কমিশনে বিসিএস এর মাধ্যমে সরকার দলীয়করণ করছে, এখানে হচ্ছে সরকার কিভাবে এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করবে বা বিএনপি কিভাবে আজকে বিষয়টা বুঝিয়ে নির্বাচনের অবস্থানে নিয়ে আসবে এই ধরনের কোনো ব্যাখ্যা তাদের কাছে ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে তারা আজকে পরিবেশ সৃষ্টির কথা বলছেন। মাননীয় স্পিকার লক্ষ্য করুন 5 জানুয়ারি নির্বাচনের সময় আজকে বহির্বিশ্ব থেকে এক ধরনের চাপ ছিল যেটি হচ্ছে বর্তমানে আমরা দেখি না, অর্থাৎ এই চাপও যখন বিএনপি আজকে পাচ্ছে না মাননীয় স্পিকার সেই সাথে যখন আজকে সরকারের উপর কোনো ধরনের বিশ্বাসী বিএনপির আজকে নেই বা কোনো ধরনের কাজকর্ম বা কর্মকাণ্ড দ্বারা আমরা আজকে বুঝতে পারি না বিএনপি আজকে কি নির্বাচনে যাবে মাননীয় স্পিকার, অর্থাৎ এই সার্বিক বিষয় থেকে মাননীয় স্পিকার আমরা আজকে বলছি যে এই সংসদ অচিরে জাতীয় অর্থাৎ এই যে 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিবে না মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যের শেষে মাননীয় স্পিকার তিনি যখন এই 4টি ক্ষেত্রের উল্লেখ করেন মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রীর কাছ থেকে প্রকৃত গণতন্ত্র অর্থাৎ যে মানদণ্ডটি আজকে সংসদে সবচেয়ে বেশি ব্যাখ্যা দাবি রাখে সেই ব্যাখ্যাটি তার কাছ থেকে আসে না মাননীয় স্পিকার। দ্বিতীয়ত হচ্ছে আজকে ইশতেহারের কথা বা বিএনপির অল্টারনেটিভ এই কথাগুলো বলেন মাননীয় স্পিকার আমার বক্তব্য এগুলো ভেঙে দিয়ে যায় এবং সাংসদ সদস্য এসে যখন তার কাছে সমন্বয়মূলক কোনো বক্তব্য আজকে থাকে না মাননীয় স্পিকার সরকার দল বা বিরোধী দল আজকে তিনি যখন বিরোধী দলের সাথে সরকার দলের কোনো ক্লেশটি দেখাতে পারেন না মাননীয় স্পিকার এবং দলীয় অবস্থান থেকে যখন বাইরে বিতর্কটি দেন মাননীয় স্পিকার তখন মাননীয় স্পিকার এই সংসদের প্রস্তাবটি গৃহীত কোনো যোগ্যতাই রাখে না, তাই আশা করছি প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সদস্য আপনার বক্তব্যের মাধ্যমে আমাদের
আমাদের গঠনমূলক পর্ব শেষ হলো। পরবর্তী পর্ব যাচ্ছে যুক্তিগুণার পর্ব। প্রথমে আহ্বান করছি বিরোধী দলটির নেতাকে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে তারা সংসদে জাতীয় নির্বাচন দিবেন হচ্ছে কেন দিবেন মাননীয় স্পিকার? তারা কিছু অবস্থান দেখছেন, কিছু পজিটিভ অবস্থান, যে পজিটিভ অবস্থানের জন্য বর্তমানে শাসক দল এই নির্বাচনে দিবেন। মাননীয় স্পিকার, আমরা কিছু ক্ষতি দেখেছি এবং মাননীয় স্পিকার তারা যে পজিটিভ অবস্থানগুলো দেখছে সেগুলো যে আসলে পজিটিভ না সেটি মাননীয় স্পিকার আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখিয়েছি 6 মাসের মধ্যে, প্রথমত মাননীয় স্পিকার 6 মাসের মধ্যে নির্বাচনের প্রক্রিয়াটি করা সম্ভব নয়। কেন মাননীয় স্পিকার? তারা যে পজিটিভ সিচুয়েশনটি দেখিয়েছেন সেই পজিটিভ সিচুয়েশনটা অস্তিত্ব নেই। এখন এই পজিটিভ নেগেটিভ সিচুয়েশন আমরা বলছি, এই সিচুয়েশনটিকে মাননীয় স্পিকার যখন পজিটিভ করতে হবে সেই 6 মাস তার জন্য এরা হয় মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার তারা আমরা কিছু ক্ষতি দেখেছি, তারা আমাদের ক্ষতির সম্পর্কে কোনো কথাই বলছে। অর্থাৎ আমরা যে বলেছি নির্বাচন ক্ষেত্রে সহিংসতা হতে পারে, সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থান অথবা রাষ্ট্রীয় অর্থের ক্ষতি, এগুলো মাননীয় স্পিকার এই বিষয়ে তাদের কোনো বক্তব্য ছিল না। এখন মাননীয় স্পিকার তারা প্রথম বলছেন, মাননীয় তারা বাতাসের উপর দাঁড়িয়ে কথা বলছেন যে নির্বাচনে নাকি বিএনপি চলে আসবে। মাননীয় স্পিকার তারাই বলছেন যে আজকে আওয়ামী লীগ তার ইশতেহার পূরণ করে একটি সুন্দর অবস্থান রয়েছে, আবার তারাই বলছেন যে বিএনপি মাননীয় স্পিকার একটি দুর্বল অবস্থানে আছে, যে কারণে বিএনপি নির্বাচনে জয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই জন্য এখন নির্বাচন দিতে হবে। আর প্রশ্নটি হচ্ছে এই প্রেক্ষাপটে কেন বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে? যদি বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে মাননীয় স্পিকার কিভাবে সেই নির্বাচনটি অর্থবহ হয়? আর প্রশ্নটি হচ্ছে মাননীয় স্পিকার যখন সাংবিধানিক বাধ্যবাধকতার পরে আওয়ামী লীগ নির্বাচনটি আয়োজন করে এবং সেই নির্বাচনের পরে মাননীয় স্পিকার এখন তাদেরকে কোনো ধরনের বিরোধিতার সম্মুখীন হতে হচ্ছে না। বিএনপি ঈদের পর ঈদ মাননীয় স্পিকার আন্দোলন করবে বলছে, কিন্তু মাননীয় স্পিকার কোনো আন্দোলনের টিকি দেখা যাচ্ছে না। সেখানে মাননীয় স্পিকার যখন দেলোয়ার হোসেনের রায় পরে, দেলোয়ার হোসেন খাঁটির রায় পরে মাননীয় স্পিকার তেমন কোনো বড় আন্দোলন আমরা রাস্তায় দেখছি না। সেই জায়গাটা মাননীয় স্পিকার যখন আওয়ামী লীগ এই সিদ্দিককে মাননীয় স্পিকার জেলে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে যাতে দেশে কোনো সমস্যা না হয়, তাহলে মাননীয় স্পিকার কোন জাস্টিফিকেশনের জন্য আজকে আওয়ামী লীগ নতুন করে একটা নির্বাচন দিবে? কোনো ব্যাখ্যা তাদের কাছ থেকে ছিল না। একটাই মাননীয় স্পিকার যুক্তি ছিল, সেটা হচ্ছে বিএনপি নাকি নির্বাচনে আসবে, বিএনপি নির্বাচনে আসলে মাননীয় স্পিকার সেই নির্বাচন জাস্টিফাই হবে। আবার মাননীয় স্পিকার তারা আবার এই প্রশ্নটিও করলেন যদি বিএনপি না আসে তাহলে কি সেই নির্বাচন জাস্টিফাই হবে না? এটা আমার কাছে প্রশ্ন করলেন। এখন মাননীয় স্পিকার সেই জায়গায় তাদের মধ্যে দোদুল্যমতা। এখন মাননীয় স্পিকার প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগ যদি এত কনফিডেন্ট একটা অবস্থায় থাকে, অর্থাৎ আওয়ামী লীগ যদি তাদের ইশতেহারগুলো পূরণ করে থাকে, তাহলে মাননীয় স্পিকার জনগণ তো তাদের প্রতি খুশি, তাহলে এর মতো নির্বাচন দিতে হবে। কোনো ব্যাখ্যা ছিল না মাননীয় স্পিকার। আমরা সেই জায়গাতে মাননীয় স্পিকার দেখাচ্ছি যে প্রথমত 6 মাসের মধ্যে আমাদের নির্বাচনের বিশাল যে প্রক্রিয়াটি, সেই বিশাল প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব নয়। দ্বিতীয়ত মাননীয় স্পিকার 2 বছর থেকে শুরু, সেই 2008 এর পরবর্তী সময় থেকে মাননীয় স্পিকার যখন কিনা এর পরবর্তীতে যখন কিনা মাননীয় স্পিকার ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে আন্দোলনটি যখন সংশোধনী বাতিলের প্রক্রিয়াটি শুরু হলো, তখন থেকে বিএনপি আন্দোলন করে আসছে মাননীয় স্পিকার। তাহলে মাননীয় স্পিকার বিএনপি এত আন্দোলন করেও মাননীয় স্পিকার যে প্রক্রিয়াটি পরিবর্তন করতে পারলো না, অন্তর্বর্তীকালীন একটি সরকার ব্যবস্থা আনতে পারলো না, শেখ হাসিনা মাননীয় স্পিকার সরকার প্রধান হবে না এবং কোনো ব্যবস্থা আনতে পারলো না, তাহলে মাননীয় স্পিকার এত আন্দোলন করে বিএনপি গত নির্বাচনে অংশগ্রহণ করলো, কেন 6 মাস পরে এই নির্বাচনটি অংশগ্রহণ করবে? তারা দেখাতে পারেনি। মাননীয় স্পিকার আমরা বলছি করবে না। মাননীয় স্পিকার তারা বলছেন অস্তিত্ব রক্ষার জন্য নাকি বিএনপি নির্বাচন অংশগ্রহণ করবে। মাননীয় স্পিকার যখন কিনা ধর্ম ইস্যুতে বিএনপির প্রতি একটা বিশাল সেন্টিমেন্ট বাংলাদেশের লোকজন ছিল, তখন মাননীয় স্পিকার গত 1 বছরের মাননীয় স্পিকার কি এমন পরিস্থিতি হয়েছে যাতে বিএনপি জনপ্রিয়তা পেয়েছে বা বিএনপি সাংগঠনিক শক্তি পেয়েছে, যে মাননীয় স্পিকার তাদের ছাত্রদলকে আমরা দেখতে পাচ্ছি একটা করে নিজেদের অন্তর্ভুক্ত বিভক্ত, সেই জায়গায় মাননীয় স্পিকার বিএনপি নির্বাচন আসার কোনো সম্ভাবনা নেই। 6 মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। পুরো রাষ্ট্রের অনেক ক্ষতি রয়েছে, তাই এই প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি যুক্তিগুণার পর্বে সময় বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রস্তাবটি ছিল এরকম যে এই সংসদ অচিরেই জাতীয় নির্বাচন দিবে। মাননীয় স্পিকার তারা যে জায়গা থেকে এখন পর্যন্ত বুঝতে ভুল করেছে মাননীয় স্পিকার, সেই জায়গাগুলো পরিষ্কার করা যাক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা আজকে এই সংসদে মূলত বসেছিলাম যে নির্বাচনটির প্রয়োজনীয়তা কি রকম, অর্থাৎ জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা কি কি ক্ষেত্রে আমরা সরকার পক্ষ উপলব্ধি করতে পেরেছি মাননীয় স্পিকার। তারা সেই প্রয়োজনীয়তার জায়গাটি নিয়ে একটি আলোচনাও করলেন না মাননীয় স্পিকার। নির্বাচনটি কোন প্রক্রিয়া হবে মাননীয় স্পিকার এবং প্রক্রিয়া যে নির্বাচনটিকে বাধাগ্রস্ত করে দিবে সেইটি নিয়ে আলোচনা করলেন মাননীয় স্পিকার, এবং শেষ পর্যন্ত দেখাতে পারলেন না প্রক্রিয়া নির্বাচনটিকে বাধাগ্রস্ত করতে পারবে কিনা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তাদের ভুল যে জায়গা ছিল মাননীয় স্পিকার, প্রত্যেকটি জায়গায় যুক্তি খণ্ডন করে দিচ্ছি মাননীয় স্পিকার। সে জায়গায় প্রথমে তিনি বললেন যে এই পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে এখন পর্যন্ত কোনো বিরোধিতা হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার যারা এই কিছুদিন মার্চ ফর ডেমোক্রেসি মাননীয় স্পিকার বিএনপি আয়োজন করলো মাননীয় স্পিকার, এটি তারা ওভারলুক করে গিয়েছেন মাননীয় স্পিকার। আজকে তিনি বলছেন যে বিএনপি সরকারকে বিশ্বাস করবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে কয়েকটি দল ক্ষমতায় এসেছিল মাননীয় স্পিকার, অপর বিরোধী দল সরকার দলকে বিশ্বাস করেছে মাননীয় স্পিকার, এরকম একটি দৃষ্টান্ত তাদের পক্ষ থেকে দেখানো হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তাদের পক্ষ থেকে যে জিনিসটি আরো একটু বড় করে দেখানো হচ্ছে মাননীয় স্পিকার, বিএনপি নির্বাচনে আসবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা ধরে নিচ্ছি বিএনপি নির্বাচনে আসবে না মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার বিএনপি কেন নির্বাচনে আসবে না সেই জায়গাটি একটিবার তারা আলোচনা করেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে
তারা বলছেন যে 6 মাস একটি অপ্রতুল সময়, কেননা মাননীয় স্পিকার এই 6 মাসের মধ্যে প্রথম 3 মাসের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে, যোগ্যতা যাচাই করতে হবে, নির্বাচনী প্রচারণা করতে হবে এবং নির্বাচনী অনুষ্ঠান করতে হবে, যেগুলো অনেক অসম্ভব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা তো 6 মাস ঘুমিয়ে কাটানোর জন্য ব্যয় করলাম মাননীয় স্পিকার। আমরা তো এই 3 মাসের প্রক্রিয়াগুলোর মধ্যে যে এতখানি ভেঙে ভেঙে বলতে হবে মাননীয় স্পিকার, এটি কখনোই চিন্তার মধ্যে ছিল না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাদের বক্তব্যে কখনোই ছিল না যে এই 3 মাসের বা 6 মাসের মধ্যে তারা কি কি দাবি করবে। আমরা বলেছি মাননীয় স্পিকার যে 6 মাসের নির্বাচন যদি অর্থবহ হতে হয় তাহলে মাননীয় স্পিকার নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন, তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার প্রয়োজন বা ব্যবস্থা নিয়ে আনা প্রয়োজন এবং মাননীয় স্পিকার বিএনপি অর্থাৎ সার্বিক একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। নির্বাচন পরিবেশের কোনো দেখা তাদের সাথে ছিল না। এখন তিনি বলছেন যুক্তি খণ্ডন পর্বে এসে এই যে আমরা যেই সব প্রক্রিয়া কথাগুলো বলছি সেই প্রক্রিয়াগুলো নাকি তিনি 6 মাসের মধ্যে করবেন। এটা মানুষের যুক্তি খণ্ডনে তাদের দলীয় অবস্থান থেকে বাইরে এসে কথা বলছেন। গঠনমূলকভাবে যখন তারা বলছিলেন তখন 6 মাসের একটা জায়গা ছিল। প্রথম 3 মাসে তারা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সংস্কারের কথা বলছেন, কিছু সংস্কার করবেন, কি সেগুলো বলেন, কিছু সংস্কার করবেন। আর দ্বিতীয় 3 মাসে হচ্ছে যে দলগুলোকে সময় দিবেন যে দলগুলো যাতে তাদের নির্বাচনী প্রস্তুতি নিতে পারে, কিছু তাদের বক্তব্য সেটা একদিকে ধরেন। বিষয়টি হচ্ছে যে যদি অর্ডার আমরা বিবেচনা করি তাহলে হয়তো তাদের যে বক্তব্য সেটার প্রতি আসলে অসম্মান প্রদর্শন করা হয়। তারা কিছু করবে এবং সেই কিছুর মধ্যে তারা আপনাদের যে দাবিগুলো সেগুলোকে বললেন যে হ্যাঁ এগুলো ওই সময়ের মধ্যে করবো, যে কিছু কথা বলেছে সেই কিছু মানে ওগুলো করবো। যদি অর্ডার হিসেবে খুশি হয় তাহলে তাদের বক্তব্যের মধ্যে অসম্মান দেখানো হয়। এটা অর্ডার যাচ্ছে না। তারপরে যে ব্যাপারগুলো আসছিল মাননীয় স্পিকার, প্রত্যেকটি জায়গা থেকে তারা ভুল ভুল যুক্তি উপস্থাপন করে এগিয়ে যাচ্ছিল মাননীয় স্পিকার, সেই জায়গাগুলো উপস্থাপন করছি মাননীয় স্পিকার। আমি বলে গিয়েছিলাম আমরা 4টা ক্ষেত্র নিয়ে আলোচনা করবো মাননীয় স্পিকার এবং সরকারের অবস্থানে যতগুলো স্বার্থ সুসংহত করা মাননীয় স্পিকার, এই জায়গাগুলোতে সেই অবস্থানকারী স্বার্থ সুসংহত কি প্রক্রিয়ায় হয় মাননীয় স্পিকার, সেখানে 3টি ক্ষেত্র ছিল মাননীয় স্পিকার, 3টি জায়গা ছিল মাননীয় স্পিকার। আজকে তারা পুরো বিতর্ক সেই 3টি জায়গার উপর করেছে মাননীয় স্পিকার। কোনোবারই আমাদের সেই ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরো যে জিনিসগুলো আসছে মাননীয় স্পিকার সেগুলো হচ্ছে কেন সব দলগুলো অংশগ্রহণ করবে না মাননীয় স্পিকার, আরো কি প্রক্রিয়া তৈরি হয়েছে মাননীয় স্পিকার, সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না সেটিও তারা দেখিয়ে দিয়ে জানি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলছে নির্বাচনকালীন সময় একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল মাননীয় স্পিকার, সেই অস্থিতিশীল পরিবেশ আবার তৈরি হবে মাননীয় স্পিকার। কেন সেই অস্থিতিশীল পরিবেশ আবার তৈরি হবে মাননীয় স্পিকার, এই জায়গাটিও তিনি দেখিয়ে দিয়ে তারা কেউ একজন দেখিয়ে দিয়ে যেতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তখন কাদের মোল্লা রায় চলছিল মাননীয় স্পিকার, একটি স্বার্থ তখন এই নির্বাচনের স্বার্থকে মানে উপেক্ষা করে মাননীয় স্পিকার আরেকটি স্বার্থ হাসিল করার জন্য মাননীয় স্পিকার দেশকে উত্তপ্ত করার চেষ্টা করছিল মাননীয় স্পিকার। এই যে পরিবেশ মাননীয় স্পিকার, পরবর্তী নির্বাচনে যে এই পরিবেশটি তৈরি হবে মাননীয় স্পিকার, এই জায়গাটিও তারা ব্যাখ্যা করে দিয়ে যেতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সর্বোপরি আজকে আমরা বলেছি প্রয়োজনীয়তার কথা মাননীয় স্পিকার, এবং তারপরে যদি প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয়তা যদি লাভ হয়ে যায় মাননীয় স্পিকার, প্রক্রিয়া নিয়ে আমরা আরেকটি সংসদে আলোচনা করবো মাননীয় স্পিকার। কিন্তু আজকে তারা কিন্তু মাননীয় স্পিকার সেই প্রয়োজনীয়তার কথা দিয়ে আজকে তারা কোনো বিরোধিতা করেনি মাননীয় স্পিকার। আজকে এই প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা একটা ভালো বিতর্ক উপভোগ করলাম আমার মনে হয়েছে। আমি তো উপভোগ করতে পারিনি দায়িত্ব পালনের কারণে, তবে বিতর্কটি ভালো হয়েছে। আমরা পরবর্তী পর্বে যখন মূল্যায়ন করবো মূল্যায়নের সাথে সাথে আমরা ফলাফল দিয়ে দিব। আমার সাথে অফিসার হিসেবে ছিলেন সভাপতি আর দরকার নেই। স্পিকারকে ধন্যবাদ।